মানে দণ্ডবিধি আইন 1860 সালের আইন। এই দণ্ডবিধি আইন 1860 সালের মোট অধ্যায় আছে 23টে। এটা হচ্ছে বিধিবদ্ধ আইন। এই অধ্যায়ের ভিতর গুরুত্বপূর্ণ দুটি অধ্যায় আমরা পড়ছিলাম। এখন আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় 16 এবং 17। 16 আমাদের চলমান এবং সামনে 17 পাবো। 5টা অধ্যায় গুরুত্বপূর্ণ। দেখেন 23টি অধ্যায় মোট, গুরুত্বপূর্ণ 5টা। তা দুটো পড়ে আসছি, আর দুটো একটা পড়তেছি, সামনে আরেকটা আছে, আরেকটা মোট এভাবেই। তাহলে গুরুত্বপূর্ণের ভিতর থেকে এই প্রশ্নগুলো আসে। তাহলে সহজ করার জন্য আমাদের এই আয়োজন। আর এখানে পরামর্শ দেবেন, আমার এই কথার ভিতরে ক্লাসের মধ্যে পরামর্শ দেবেন, আমি সেটা গ্রহণ করব। আর এই ক্লাস আমরা রেকর্ডিং হয়, গ্রুপে দিয়ে দেয় এবং ইউটিউবে পাওয়া যায়। তা যাক, আজকে আবার নতুন করে আলোচনা করব দণ্ডবিধি আইনের 16 নম্বর অধ্যায় মানবদেহ সংক্রান্ত অপরাধ এবং জীবন ক্ষুণ্ণকারী অপরাধ সম্পর্কিত। এর ধারা আছে 299 থেকে শুরু করে চুরির আগ পর্যন্ত 377 পর্যন্ত। 377 পর্যন্ত এই 16 নম্বর অধ্যায়। এটা কি? মানবদেহ সংক্রান্ত জীবন ক্ষুণ্ণকারী অপরাধ। মানবদেহ সংক্রান্ত এবং জীবন ক্ষুণ্ণকারী অপরাধ। তা আমরা কালকের এই অধ্যায়ের কারটা যে নয়েজ আসতেছে, বুঝলাম না। আমি সেন্টারে বন্ধ করি। এখনো আসে, এখনো কার্ডটা যে আসে তাই তো বুঝলাম না। এবার ঠিক আছে। গতকালকের ক্লাসে, গত একদিনকের ক্লাসে দণ্ডবিধি আইনের 299, 300 এবং 301 ব্যাপক আলোচনা করছিলাম। ইনশাল্লাহ আমি যতদূর পারি আজকেও সে আলোচনার কিছুটা অংশ করব। ইনশাল্লাহ আজকের ক্লাসটা অনেক সংক্ষেপ হবে বলে মনে করি। তা অপরাধজনক নরহত্যা 299 ধারায় অপরাধজনক নরহত্যা কি আর খুন কি, এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝবেন। অপরাধজনক নরহত্যা আছে যদি কোনো ব্যক্তি তার কার্য দ্বারা, তার কাজ দ্বারা কারোর মৃত্যু ঘটায় বা অভিপ্রায় বা মৃত্যু ঘটানোর সম্ভাবনা রয়েছে এমন কাজ করে, সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে অপরাধজনক নরহত্যা বলে। বারবার যদি খুসখুস করে তাহলে ক্লাসটা আসলেই খারাপ লাগে। কেন এরকম হচ্ছে বুঝলাম না। আজকে তো নেটের সমস্যা নেই। যাক, অপরাধজনক নরহত্যার আগে আমি সহজে স্বাভাবিক ভাষায় বলি। আপনি 3টে কাজ করবেন, 3টে কাজ করলে অপরাধজনক নরহত্যা হবে। এই 3টে কাজ কি ছোট ছোট করে লিখে নেবেন, আমি ছোট ছোট করে বলবো। মৃত্যু ঘটানোর উদ্যোগ, আপনি মৃত্যু ঘটানোর উদ্যোগ নেছেন, মৃত্যু ঘটবে কি ঘটতে নাও পারে, এটা ক্ষেত্রে উদ্যোগ নেছেন। এই উদ্যোগের পর সে মারা যেতেও পারে নাও পারে, এর একটা সম্ভাবনা দুদুল্যমান, মরে গেছে, তাহলে এটা অপরাধজনক নরহত্যা হবে। তাহলে 1 নাম্বার কি, মৃত্যু ঘটনার উদ্যোগ ছিল আপনার, যে কোনো আপনি এমন একটা কাজ আপনি করছি, এই উদ্যোগ নিছি যে উদ্যোগের ফলে তার মৃত্যু ঘটতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মারাত্মক শারীরিক জখম। এই যে শারীরিক জখম করে, আমরা গুরুতর আঘাত সামনে যা পাবো এই অধ্যাতেই, এই গুরুতর আঘাতটা করছেন বা সামান্য আঘাত করছেন, উদ্যোগ নেছেন, এই উদ্যোগ নেছেন শারীরিক মারাত্মক শারীরিক জখম করার উদ্যোগ নেছেন, এই উদ্যোগের ফলেও যদি সে মারা যায় তাহলে যে অপরাধজনক নরহত্যা। 3 নম্বরে যে মৃত্যু হতে পারে এমন এমন জ্ঞাতসারে আপনি একটা কাজ করছেন, একটা লোকের মৃত্যু হতে পারে আপনি আমার জ্ঞানে এমন একটা কাজ করছি বা যাতে তার জ্ঞান অনুসারে বা বুদ্ধি দিয়ে সে লোকের মৃত্যু হতে পারে, আমি সুস্থ করে নেই করছি, হতেও পারে নাও পারে। কাজ দ্বারা, এই 299 আছে কাজ দ্বারা আপনি আঘাত করছেন, উদ্যোগ নেছেন বা জ্ঞান দ্বারা কাজটা করছেন, মৃত্যু হতেও পারে নাও পারে, সম্ভাবনা আছে সম্ভাবনা নাই। এই ক্ষেত্রে যদি মারা যায় তাহলে এটা অপরাধজনক নরহত্যা হয়। 299 এতটুকুই। আর 300 ধারা আছে খুন। একজন ব্যক্তি অপর কোনো ব্যক্তি, 300 ধারা বলবো, 300 ধারাই বেশি করে নেবেন। 300 ধারা হচ্ছে খুন। খুনটা কিরকম, খুনের সংজ্ঞা 299 অপরাধজনক নরহত্যার সংজ্ঞা। এই অপরাধজনক নরহত্যার সংজ্ঞাটা যদি কখনো আসে 299 দেবেন, তার শাস্তি দেবেন 360। আর এখন 300 ধারার আলোচনা করব। 300 ধারার আলোচনা হলো খুন। 300 ধারায় 2টি অনুচ্ছেদ আছে। প্রথম অনুচ্ছেদ হলো খুনের, দ্বিতীয় অনুচ্ছেদ হচ্ছে ব্যতিক্রমের। তাহলে 300 ধারায় অনুচ্ছেদ আছে কটা, 2টো। একটা হচ্ছে খুন একেবারে ডাইরেক্ট, মানে আপনার আমার কাজ, পরিকল্পনা, উদ্যোগ
ওকে মৃত্যু নিশ্চিত করা, এই ক্ষেত্রে খুন হয়ে যাবে। আর যদি অন্য কোনো কাজ ব্যতিক্রমগুলো কি ব্যতিক্রম আছে 5টা, অনুচ্ছেদ 2 ব্যতিক্রম আছে। তা প্রথমে আজকে আমরা আলোচনা করব খুনের যে 4টে কারণ, যে 4টে কারণে খুন হয়, যে 4টে কারণে খুন হয়। বুঝলাম যে 4টে কারণে খুন হবে সেই খুনটা হচ্ছে গিয়ে, খেয়াল করেন, যে 4টে কারণে খুন হবে এই 4টে কারণগুলো আমি আপনাদের সাথে আবারও ব্যাখ্যা করব। এর মনে মনে কল্পনা করে মুখস্থ করে নেবেন। এই 4টের মধ্যে যখনই পড়ে যাবে তখন আপনি দ্রুত, এই 4টের মধ্যে যখনই পড়ে যাবে তখন আপনি তার শাস্তি দেবেন 302 ধারায়। 302 ধারায়। তার মধ্যে আমি আপনাদের এইখানে যে খুনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এই 4টেতে কমসে কম 12টা লাইন আছে। এই 12 লাইন পরে আপনি বুঝতেও পারেন, নাও পারেন। আমিও বুঝি নাই, আমি নোট করে নিয়ে সংক্ষেপে করে পড়াবো আপনার, যাতে আপনি মুখস্থ করবেন, সহজ হয়ে যাবে। তাহলে বলছি, প্রথম অনুচ্ছেদের গল্প আমি করি। প্রথম অনুচ্ছেদ হচ্ছে খুন। ডাইরেক্ট আমরা খুন সম্পর্কে বলবো, কি করলে খুন হয়। হত্যার উদ্দেশ্যে, প্রথমটা হচ্ছে আমি যে কাজ করছি হত্যা করার উদ্দেশ্যে, এখানে আর কোনো কাজ নাই, ও মারাই যাবে। আমাদের উদ্দেশ্যই ছিল, পরিকল্পনাই ছিল ওকে মেরে ফেলানো। এই উদ্দেশ্য নিয়ে, যখন খুনের উদ্দেশ্য নিয়ে আপনি কাজটা করছেন, তাহলে 100, 299 কিন্তু ওই উদ্দেশ্য মরতেও পারে, নাও পারে, হতেও পারে, নাও পারে। আর পার্থক্য করে নেবেন, এইখানে মেলাবার পড়বেন, মেলাবার বোঝার চেষ্টা করবেন। 299 হতেও পারে, নাও পারে, উদ্যোগ কিন্তু ওই উদ্যোগ হতেও পারে, নাও পারে, ওর কাজ দ্বারা করেছিল। আর এইখানে হত্যার উদ্দেশ্য নেবে এবং হত্যা পরিকল্পনা করেই ছাড়ে এবং হত্যা হয়ে যায়, হত্যার সংগঠন হয়ে যায়, খুন হয়ে যায়। তখন প্রথম পরিকল্পনা থাকে হত্যার উদ্দেশ্যে মৃত্যু সংগঠিত হয় যেই কাজ যদি মৃত্যু সংগঠনের অভিপ্রায় করে বা সম্পাদন করে এবং মৃত্যু নিশ্চিত হয়ে যায়। এই 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মারাত্মক জখম। আঘাতের 2টি সংজ্ঞা আছে, মনে রাখবেন। একটা গুরুতর আঘাত, একটা সাধারণ আঘাত। আমরা আঘাতের অধ্যায় পাবো, কিন্তু এখানেও 2টি পার্থক্য। আমরা যখন 2 আর 3 পড়বো, প্রথমে বলছে গুরুতর আঘাত। গুরুতর আঘাত আপনারা সবাই জানেন, 320 আমরা সংজ্ঞা পাবো। এই গুরুতর আঘাত করলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষয়ক্ষতি হয়, তীব্র ব্যথা অনুভব হয়। কিন্তু এই যে মারাত্মক আঘাত আপনি করছেন, আমি আপনাকে করছি, আমার এই মারাত্মক আঘাতের উদ্দেশ্য খুন ছিল, আপনি মৃত্যু হয়ে যাবে, সম্পূর্ণ পরিকল্পনা ঠান্ডা বেড়ে না, আমি আপনাকে মারাত্মক আঘাত করে বলছি। এই আঘাতটা একমাত্র আপনার মৃত্যু ঘটানোর জন্য করছি, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, তাহলে খুন হবে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে সাধারণ আঘাত। এই সাধারণ আঘাত কিন্তু শাস্তি কম। দণ্ডবিধি আইনে যখন 319 আর 320 পর্ব সংজ্ঞারা, সাধারণ আঘাতের শাস্তি কম, কিন্তু সাধারণ আঘাত করছেন কি উদ্দেশ্য পরিকল্পনা করে তাকে মৃত্যু ঘটানোর। এবং এই সাধারণ আঘাতটা এরকম করে করছেন যে ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে সে মারা যাবে, তার মৃত্যুটা হবে স্বাভাবিক কায়দায়। জনগণ বলবে না স্বাভাবিক কায়দায় তো মারা গেছে, কিন্তু আপনি যে সীমিতটা আঘাত করছিলেন, এই আঘাতের পরিকল্পনা, উদ্দেশ্য এবং আপনার জ্ঞাত অনুসারে তার মৃত্যু নিশ্চিত করার জন্যই এই আঘাতটা করেছিলেন। এটা সামান্য আঘাত, আপনারা জানবেন। আর একটু আমি বলি, একটু পিছনে যাই। দণ্ডবিধি আইনে যখন 99 ধারা পড়াইছিলাম, 4টে উদাহরণ, তারপরে হচ্ছে লেগে বেআইনি সমাবেশে 5টা উদাহরণ আছেন। খেয়াল করবেন, ওখানে সরকারি কর্মচারী দেই দণ্ডবিধির যে 4টে, 99 দণ্ডবিধি আইনে 99 4টে কথা, তার 3টেই সরকারি লেখা। তাহলে পড়তে কিন্তু সহজ, বুঝে বুঝে পড়বে। আবার বেআইনি সমাবেশে 2টোই সরকারি। তারপরে একটা আছে পানি আর রাস্তা, আর একটা আছে জ্ঞাতসারে, আর একটা আছে অনধিকার পরিবেশ। এখন আপনি হয়তো মিসিং করলেন ওইগুলো লেখার সময়, কিন্তু মনে রাখবেন যখন বেআইনি 5টা কথা বলছে, অন্য জায়গায় চলে গেলাম, তখন এই 5টার 3টে লিখে ফেলাইছেন, আর 2টে নিজের জ্ঞান অনুসারে লিখে ফেলাবেন, সারারা কিন্তু অত পড়ে না। তো যাক, এখন আমি আপনাদের সামনে আলোচনা করছি আঘাত। তাহলে খুনের যে 300 ধারায় খুন, প্রথম হলো কি খুনের উদ্যোগ নিয়েছেন, 2 নাম্বার হলো আঘাত করছেন গুরুতর, উদ্দেশ্য কি মৃত্যু ঘটে যাবে, 3 নাম্বার নর্মাল আঘাত। এই আঘাতে যাবার হারা ফেলবেন না,
যে আঘাত তো নর্মাল করলে কোনো শাস্তি হয় না, কিন্তু আপনার এই আঘাত, এই যে সীমিত একটা আঘাত করছেন, এর পরিকল্পনা উদ্দেশ্য ছিল মৃত্যু নিশ্চিত করা। প্রাকৃতিক ভাবে এটা নিশ্চিত হবে যাতে আমার গায়ে গন্ধ না লাগে। কিন্তু আমরা 174 দ্বারা ফৌজদারি কার্যবিধি পড়ছিলাম, অস্বাভাবিক মৃত্যু যদি কোনো লোকের হয়, ওই একটা কথা ওখানে দেখবেন আছে, কারোর উপস্থিতি আছে। এই মৃত্যু যে প্রাকৃতিক ভাবে হয়েছে, কিন্তু এই মারার পিছনে কোনো লোকের উপস্থিতির কাজ করছে, যার কারণে এটা সুরথাল করে, পোস্টমর্টম করে। হয়তো শরীরের পয়জন ঢুকা দিছিল, সীমিত আঘাত করে, ওই টেস্ট করলে ধরা পড়ে যায়। তাহলে আমরা এখানে পালাম, তখন আর ওইটা স্বাভাবিক থাকবে না, এই তখন অস্বাভাবিক মৃত্যু হয়, পোস্টমর্টম হবে। কিন্তু এই সীমিত আঘাত, অনেক সময় মনে করেন সীমিত আঘাতে, কিন্তু কেন সীমিত আঘাতে আপনি খুন করলেন? আপনার আমার পরিকল্পনা, উদ্দেশ্য, চিন্তা চেতনা এবং এই সামান্য আঘাতে সে মারা যাবে। কথা ঠিক আছে? নাম্বার 4, আপনি আমি যে কাজ করছি অত্যন্ত বিপজ্জনক কাজ করছি। আমার আপনার কাজ অত্যন্ত বিপজ্জনক কাজ। বাজারের ভিতরে অনেক লোক বাজার ঘাটে বেচা কিনা করে, ফট করে একটা ককটেল মারি দিলাম, এই কাজে 2টা লোক মারা যেতে পারে। এই বিপজ্জনক কাজ যখন আমি করে ফেলাইছি, মৃত্যু ঘট পেটে তোমার জানার কথা না, জানার কিছু নাই। ককটেল জনগণের ভিতর বলে মরবে, আমার হাতে আপনার হাতে রিভলভার থাকে, এলএমজি থাকে, এসএমজি থাকে, জনগণের মাঝখানে একটা মারি দিলাম, দেখি কেমন হয়। আরে ভাই, এটা বিপজ্জনক জিনিস, আপনি মারি দিয়েছেন থ্রু, এটা না একটা লোক মরে যাবেই। এই বিপজ্জনক কাজ আপনি উদ্দেশ্য পরিকল্পনা ভাবে করার কারণে আপনার শাস্তি মৃত্যুদণ্ড। খুন সংগঠন করছেন। তাহলে এই 4টে কথা আমি মনে করি খুব কঠিন না। এই 4টে কথা মুখস্থ করলে এই বইয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দেখতে গেলে আপনি আড়া যাবেন। কিন্তু মনে রাখবেন, এই হত্যার উদ্যোগ, গুরুতর আঘাত, সামান্য আঘাত এবং আপনি যে অত্যন্ত বিপজ্জনক কাজ করছেন, এই কাজ শুধুমাত্র মৃত্যু ঘটবেই, মৃত্যু নিশ্চিত করার জন্য পূর্ব পরিকল্পনা এবং তার মৃত্যু না হওয়া পর্যন্ত আপনি তার থেকে সরেন নাই। এই যে কার্যক্রম করছেন, তখন খুন সংগঠিত হয়ে গেছে। ঠিক আছে না? তাহলে 300 দ্বারা হলো 2টে পার্ট, প্রথম অনুচ্ছেদে খুন, এর ব্যত্যয় যখন ঘটে যাবে, এই 4টে মুখস্থ করে রাখবেন। সহজ প্রশ্ন ধরার, আপনি যখন সূত্র ফেলবেন, এই 4টে সূত্রের ভিতরে যখন খুন পড়তেছে না, তখন মনে করবেন এটা অপরাধজনক নরহত্যার্থী আছে। যদি বেরেন কমায়, প্রতি কম মনে চায়, তাহলে আপনি এই 4টে বাদ দেবেন। এই 4টে সূত্রের ভিতরে যখন গণিত পড়ে না, তখন মনে করেন খুন হয় নাই, অপরাধজনক নরহত্যা হয়েছে। সহজ বুঝলাম, টেকনিক আছে। আবার যদি আসে প্রশ্ন, খুন কয়ভাবে খুন হয়, খুনের ব্যতিক্রম কি কি, আপনি তখন এই সুন্দর করে 4টে লিখবেন। কিন্তু পুস্তক সহ যদি আসে, আপনি প্রথমত 4 লাইন, এই কতগুলো লাইন যদি আপনি লিখতে যান, ওই 15 মিনিট, কেন 15 মিনিট ভাগে ভাগে পাবেন প্রশ্ন, মানে 1.5 ঘন্টাও সমাধান করতে পারবেন না যদি আপনি রিটেন লিখে দিয়ে আসেন বই দিয়ে। পুস্তক সহ পরীক্ষার নামে, পুস্তক সহ কেউ কিন্তু লেখে না। তাহলে প্রশ্নটা কি হলো, কোন কোন ক্ষেত্রে খুন হয়, কোন কোন ক্ষেত্রে খুন হয়, খুনের ব্যতিক্রম গুলো কি কি, তখন কোন কোন ক্ষেত্রে কখন খুন হয়, অবশ্যই আপনি এই 4টে ক্ষেত্রে লিখবেন। 4টের ব্যাপক ভাই লেখবার যাবেন না, আমরা তো কষ্ট করি কি জন্য, এই যে বুঝার জন্য, শিখার জন্য। আর যদি বলে কোন খুনের ব্যতিক্রম গুলো কি, কোন খুনের ব্যতিক্রম লেখলি পারে, তখন লিখবেন এই 300 ব্যতিক্রম গুলা। আর যদি বলে কোন কোন ক্ষেত্রে খুন হয় না, অপরাধ করলো, তখন আবার আমাদের ব্যতিক্রমের অধ্যায় আছে, সেখানতে লিখবেন। মানে বুঝার বিষয়, বুঝতে বুঝতে ক্লাস করতে করতে, এই যে দীর্ঘদিন জয় হজরত আমার সাথে এখানে আছেন, আয়ুব আছেন, আপনার থেকে যারা নতুন আসছে আর যারা আমাদের থেকে চলে গেছে, মনে রাখবেন আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে। ও যতই বলুক, যদি কোনো সারের কাছে থাকে আমার সমস্যা নাই, ও তাহলে ঠিক আছে, ও আরো ভালো আছে। কিন্তু এই যদি লাইন ছুটে বলে আমি একদিন দেখে নেব, একদিনের কাজ না ভাই। দেন ওদিনও পড়াইছি, আজকেও বোঝাতেছি, এত সহজ না। আর আপনি যখন পড়ে পড়ে বুঝে নেবেন, তখন আরো সহজ হবে। এখন আসেন কোন ক্ষেত্রে খুন না কিন্তু অপরাধজনক নরহত্যা হবে, এই ব্যতিক্রম গুলো কি কি, দ্বিতীয় অনুচ্ছেদ পর্ব। তাহলে খুনের 300 দ্বারা 2টে ভাগে ভাগ করব। প্রথমটা পড়া শেষ, প্রথমটার 4টে আবারও বলে দেই। 300 দ্বারার প্রথমে আছে খুনের উদ্যোগ নিয়েছেন, মারাত্মক আঘাত করছেন, সামান্য আঘাত করছেন, কোনো মানে কি বলছেন, অত্যন্ত বিপজ্জনক কাজ করে ফেলছেন। এর যে ছোটতার ভাই করা যায় না মনে হয়। এরপর আপনি বুঝবেন, ওই বইগুলো রিডিং পড়বেন, আপনারা আমার কথা শুনবেন, এরপরে রিডিং পড়বেন যে রিজাল্ট কি ভুলভাল বললো না আন্দাজে শিখায়। তখন আপনি ওখানে যখন হারা যাবেন, মাঝখানে আমার রেকর্ডিং শুনে লিখে রাখবেন যে এই ছোট কথাগুলো দিয়ে তাহলে পড়ে নেই, র্যাঙ্ক সহজ আছে। মেলা পড়তে গেলে র্যাঙ্ক হবে না।
এখন আছেন ব্যতিক্রম গুলো কি কি? 5টা ব্যতিক্রম। এই 5টা ব্যতিক্রম হলে আমাদের কি হবে? আমরা খুনের অপরাধে দণ্ডে দণ্ডিত হব না, আমরা একটু নর্মাল শাস্তি পাবো। এর ব্যতিক্রম গুলো কি? 1 নাম্বার বলি আকস্মিক বা প্রচন্ড উত্তেজনা। আকস্মিক বা প্রচন্ড উত্তেজনা যখন কেউ হয়ে যাওয়ার পরে যদি খুব পূর্ব পরিকল্পনা নাই, এর কোনো পূর্ব পরিকল্পনা নাই, খুন হয়ে গেছে, তাহলে কি আকস্মিক মানে একটা লোকের ফট করে রাগ হয়। দেখুন যে কোনো লোকের রাগ হয়ে যায়, আমি আপনি সবাই মানুষ, যে কোনো সময় ঘরেও রাগ হয়, বাইরেও রাগ হয়। সুষ্ঠু বেরোনে কথা বলা লোক রাগে গেছে, কিন্তু এই রাগের ফলে, উত্তেজনার ফলে এমন একটা কাজ করছে যেন খুন হয়ে গেছে, লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে কি এই যে আকস্মিক উত্তেজনার পরে যে মাথায় বাড়ি মারছে বা একটা ধাক্কা মারছে, পড়ে যা মারা গেছে, কিন্তু সে পূর্ব পরিকল্পনা ছিল না, মেরে ফেলানোর কোনো উদ্যোগ তার কাছে ছিল না। এই মেরে ফেলানো বা খুন করার উদ্যোগ না থাকার কারণে তিনি অপরাধজনক নরহত্যায় শাস্তি ভোগ করবেন 304 ধারায়। এই হলো ব্যতিক্রমের 1। ব্যতিক্রমের 2 কি বলছে? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, রাইট অফ প্রাইভেট ডিফেন্স। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কৃত কর্ম অপরাধ না, এটা হলো 96 ধারার কথা, 96-97। আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কৃত কোনো কাজ অপরাধ না, কিন্তু এখানে কি বলছে? এখানে ব্যতিক্রম আছে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার যখন প্রয়োগ করতে গেছেন, সরল বিশ্বাসে আপনি কাজটা করছেন, কিন্তু ক্ষমতার সীমা লঙ্ঘন করছেন। এই অধিকার প্রয়োগ করার জন্য পৃথিবীর সমস্ত নাগরিকের অধিকার আছে, কিন্তু এই অধিকারের মধ্যে সীমাবদ্ধতা আছে, 99 সীমাবদ্ধতা আছে, আছে না? এই সীমাবদ্ধতা আপনি লঙ্ঘন করে ফেলাইছেন। লঙ্ঘন করে যখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছেন, তখন ইচ্ছা করে আপনি কিন্তু খুন করেন নাই, আপনি বাঁচার জন্য করছেন, কিন্তু মেরে ফেলাইছেন। সেক্ষেত্রে কি হবে? অপরাধজনক নরহত্যা হবে। আপনি সীমানা লঙ্ঘন করছিলেন, আপনার শাস্তিটা কম হবে। কিন্তু আপনি বলছিলেন আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স ব্যবহার করছি, কিন্তু না, আপনি সরল বিশ্বাসে কাজটা করছিলেন, ক্ষমতার সীমাটা লঙ্ঘন করে ফেলছিলেন। নাম্বার 2। নাম্বার 3, সরকারি কর্মচারীর ক্ষমতা লঙ্ঘন। আমরা যে সরকারি কর্মচারী কর্মকর্তার দায়িত্ব পালন করি, এই দায়িত্ব পালন করার সময় আমাদেরও ভুল ভাল হয়, আমরাও ভুলের ঊর্ধ্বে নয়, আমাদেরও ভুল হতে পারে। এই ভুল হলে পারে সাধারণত দেখবেন বিচারক বা জজ ব্যারিস্টাররা অনেকদিন ধরে দেখুন বিচার করে না। হাসপাতালে একজন ডাক্তার কিন্তু তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় কি করতে হবে, হাতের পর রোগী তীব্র যন্ত্রণা, লোকজন বাইরে মিছিল মিটিং করে না। আর আমরা পুলিশ দেখুন তাৎক্ষণিক উত্তেজনা, 2 পার্টি দাওয়া পাল্টা দেওয়া, আপনি বুঝতেইছেন না, আপনি অফিসার গেছেন, বুঝে উঠতে পারতেছেন না, কেউ বলতেওছে না। হ্যাঁ, এখন আপনার আমার কাজ দ্বারা একটা ঘটনা ঘটে গেছে, কি করছে? আমাদের এমন একটা কাজ করে ফেলাইছে, একটা লোক মারা গেছে আমাদের দ্বারা, আমরা ভালো কাজ করতে গেছিলাম, সেবা দিতে গেছিলাম, কিন্তু আমার আপনার আইনের ভুল বা আমাদের সীমানা লঙ্ঘন করে ফেলা একটা কাজ করে ফেলাইছি, যে কাজটা আইনি চলে না, বাস্তব হয় না। সেই ক্ষেত্রে সরকারি কর্মচারী হওয়া যদি দায়িত্ব পালন করতে যাই, সেক্ষেত্রে আমার আপনার অপরাধ হবে। অপরাধটা কি হবে? যদি সে লোক মারা যাবে, মারা ছাড়া তো অন্য কোনো কাজ নেই। মৃত্যু হলে আমাদের শাস্তি হবে কি? অপরাধজনক নরহত্যা। যেমন সরকারি কর্মচারী, পুলিশ আর ম্যাজিস্ট্রেট জনস্বাস্থ্য কাজ করতে গিয়ে ভুলবশতে আইনের ক্ষমতার বাইরে গিয়ে কারোর মৃত্যু হলে, আমি যে কাজ করলাম আইনের ক্ষমতার বাইরে যা করে ফেলাইছি, যার ফলে কোনো লোকের মৃত্যু হয়েছে, সেই ক্ষেত্রে আমার শাস্তি অপরাধজনক কি হবে? নরহত্যা। নাম্বার 4, দণ্ডবিধি আইন 1860 সালের 300 নম্বর ধারার ব্যতিক্রম পড়তেছি। ব্যতিক্রমের 4, কলহ, আকস্মিক কলহ মারামারি। এই আকস্মিক কলহ মারামারি যখন হয়, ফট করে দুইজনের মধ্যে কিন্তু আলোচনা চলে, মিটিং একখানে হয় না, ওখানে একদম শান্তিপূর্ণ হয়, কিন্তু এটা আকস্মিক কলহ মারামারি রূপ নিয়ে ফেলাইছে। কোনো পূর্ব পরিকল্পনা করে আসে নাই, এটা পূর্ব পরিকল্পনা ছাড়াই ঝগড়া বা মারামারি লিপ্ত হয়ে গেছে। উত্তেজনার মাথায় যদি একজন আরেকজনের মাথায় বাড়ি মারে এবং সেই ক্ষেত্রে যদি মারা যায়, সেক্ষেত্রে কোনো, এটা হলো কি? অপরাধজনক নরহত্যা হবে, অপরাধজনক নরহত্যা হবে। এবং পঞ্চম হচ্ছে নিহতর সম্মতি। এই নিহত কিরকম সম্মতি দেয়? আমার বয়স 18-র বেশি, আমি একজনকে বললাম আমি সম্মতি দিচ্ছি তুই বাড়ি মার, আমি মরে যাবো, আমার সংসারে ভালো না, আমার অভাব অনটন, আমি লোনে আক্রান্ত, আমি রোগাক্রান্ত, আমার বাড়ি মার। এই যে আমি সম্মতি দিলাম, আমার জয়বার মাথায় বসা বাড়ি মারলো। রিজাল ভাই সম্মতির পরে তো বাড়ি দেওয়া যায়, কিন্তু এই বাড়ি দেওয়ার পরে
ওই যে একটা কথা আছে, সমস্ত সম্মতি সম্মতি না, ঠিক আছে? কোন কোন সম্মতি সম্মতি না দেখেন, পড়তেলি মেলা ধারা আসে। কত ধারা বলেন? 91। সব সম্মতি সম্মতি না, ঠিক আছে? তাহলে এই সম্মতি দিয়ে 18 বছরের বেশি হতে হবে। 18 বছরের বেশি যদি আর সম্মতি দেয়, সেই ক্ষেত্রে যদি 18 বছরের নিচে আপনি বাড়ি মারি মারি ফেলালেন, আপনি খুনের দায় দণ্ডিত হবেন। 18 বছরের নিচে আপনি হুনু হুনু মনে করেন ওটা শিশু, ওকে আপনি মারি ফেলাবেন, খুনের অপরাধে অপরাধী হবেন। আজকের ক্লাসটা, এরপর আমরা 300 ধারায় পড়বো। 301 এতটুকু, এরপর সংক্ষেপে বলি। 301-এর ব্যতিক্রম গুলো আবারও আজকে বলি, সংক্ষেপে বলবো, লিখে নেবেন। মূল বই দেখে দেখে আপনারা পড়বেন, তাহলে বুঝতে পারবেন বই কত ভয়ঙ্কর, বই কত সহজ, বই কত সুন্দর ভাষায় লেখছে। আর আমি বলবো, আমি আপনাদের কাছে আর ছোট করে বলবো, তখন বলবেন যে এই জন্যই আমরা ক্লাসে থাকি, এইখান থেকে এই পরিকল্পনা মাফিক আমরা ছোট করে কিছু পাই, তাই আমরা অনলাইন ক্লাস করি। এরপরে আপনিও ক্লাস করাবেন, যেটুকু জানছেন এটুকু অবশ্যই আপনার জুরিদের সাথে আপনি বক্তব্য দেবেন যে আমি কি জানছি শোনেন। এই মুখ না চালালে কিন্তু আপনি লিখতে পারবেন না। মনে করেন না যে আমি ওই র্যাঙ্কের আগে মুখ চালাই না, আমরাও মুখ চালাতাম, গ্রুপিং করতাম। মুখ চালাবেন, বলবেন যে মুখ চালানো মানে এটা আমার আঞ্চলিক ভাষা, মানে আপনি লেকচার দেন যে ভাই আমি বলবো তুই শোন, তুই পরীক্ষা দিয়ে তুই বলবি তুই কো আমি শুনি। এইটা কিন্তু আইন পড়াটা বৈশিষ্ট্য। এই যে আমি বলতেছি আপনি পড়বেন, আপনি বলবেন, আপনি লেখবেন, আপনি শুনবেন, আপনি শুনবেন। এই যে হেফজ যারা আছে, হেফজ করে এখন শুনানি দেয়, ও মুখস্থ করে এলে আবার শুনানি দেয়। তারপর নাম্বার যা খুনের ব্যতিক্রম। 1 নাম্বার আকস্মিক ও প্রচন্ড উত্তেজনা। 1 নাম্বার আকস্মিক ও প্রচন্ড উত্তেজনা। নাম্বার 2 আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। 4 সরকারি কর্মচারীর ক্ষমতা লঙ্ঘন। 3 সরকারি কর্মচারীর ক্ষমতা লঙ্ঘন। 3 সরকারি কর্মচারীর ক্ষমতা লঙ্ঘন। 4 আকস্মিক কলহ ও মারামারি। 4 আকস্মিক কলহ ও মারামারি। 5 নিহতর সম্মতি। 5 নিহতর সম্মতি। কালকে পানির কথা বলতেন, আসলেই কাজে লাগবে না। ধন্যবাদ যারা পরামর্শ দিয়েছিলেন, খুশি হয়েছি, আসলেই দরকার। আজকে যে আমার জয় বলছে যে আরো ক্লাস করো, ওই যে কথা আজকে মনে হয় ভালো আসছে, তাই না? আস্তে আস্তে এরকম একটা না করে বলে আমি ক্লাস দেই। এই যে আজকে আমারও বেরোনে আসছে যে আমি এরকম করে ক্লাস একটা কথার পর আরেকটা বলি, কারণ এই ক্লাস অনেক লোক শুনবে, ভবিষ্যতে ইউটিউবে থাকবে, মানুষ দেখবে, যদি উপকার হয় হয়তো আমি আপনি থাকবো না, শুনলে সমস্যা কি। তারপরে চলে যাবো হচ্ছে কি, তারপরে কি 4 নাম্বার করছি আকস্মিক কলহ মারামারি। তার 5 নাম্বার হলো নিহত সম্মতি। এইবার চলে যাব 301 দ্বারা। 301-এ কি বলছে? এটা অপরাধজনক নরহত্যা। এটা অপরাধজনক নরহত্যার সংজ্ঞায় এটা কি, আমি একজনকে মারার টার্গেট করছি, আমি খ নামক ব্যক্তিকে মারার টার্গেট করছি, কিন্তু খ না মরে গ মারা গেছে, খ না মরে গ মারা গেছে, এটা অপরাধজনক নরহত্যা হবে। এখানে এতটুকু। 302 হলো খুনের শাস্তি। 302-এ খুনের শাস্তি। এখন বলেন এই খুনের শাস্তি হলো মৃত্যুদণ্ড। 302 খুনের শাস্তি, খুনের শাস্তি মৃত্যুদণ্ড। এইরকম পূর্বে কয়টা দ্বারা পড়ে আইছি যে মৃত্যুদণ্ড দ্বারা কন, কে পারেন বলেন? মৃত্যুদণ্ড দিছি এইরকম পূর্বে করা দ্বারা পড়ে আইছিলাম। জয় পারেন না? রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ আর সামরিক বাহিনী সংক্রান্ত অপরাধ। হ্যাঁ, রাষ্ট্রদ্রোহের শাস্তি হলে 121 মৃত্যু, আর 132, 132, আর পালাম হলো 302-এ। ঠিক আছে, এরকম খেয়াল রাখবেন। এই দ্বারা যখন একটা খুন সম্পর্কে পড়ব, 7-8টা ধারা আছে, একটা খুন মনে রাখবেন, এর শাস্তি মৃত্যুদণ্ড। দেখুন 7-8টা ধারা আপনি কয়া ফেলাইছেন, যে এই দ্বারা শেষ করলে আমি আপনাদের সাথে শেয়ার করবো। এরপরে চলে আসেন 303। 303 হলো দণ্ডবিধি আইনের সর্বোচ্চ শাস্তি। 303-এর অপরাধটা কি? 302 হলো খুনের শাস্তি, মৃত্যুদণ্ড। এই যে কোনটার শাস্তি? 300 দ্বারা অপরাধ করছে যখন প্রথম ভাগে যে খুন করে ফেলাছে, তার শাস্তি 302। আর 303 কি বলছে? সর্বোচ্চ শাস্তিটা কেমন, এটা বোঝার ভুল আছে অনেকের। আমি বলি, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংগঠিত খুনের শাস্তি। এটা কিরকম? কোনো ব্যক্তি যদি আদালতে যাবজ্জীবন সাজা ভোগ করে, রায় নামে গেছে, সে কারাগারেও থাকতে পারে, কারাগারের বাইরেও থাকতে পারে, বা সরকারের কাছ থেকে শর্তে জামিনে থাকতে পারে না। পড়ছিলাম তারা ফৌজদারিতে,
সরকার যে কোনো সময় যাবজ্জীবন ব্যক্তিকে জামিনে মুক্তি রাখতে পারে, পারে না? যে ঠিক আছে কারাগারের বাইরে, তাহলে কারাগারেও থাকতে পারে, কারাগারের বাইরেও থাকতে পারে, সরকারের নিকট থেকেই পাওয়ার পরে ওই কি বলে, সরকার যদি যে বাইরে রাখার সম্মতি দেয়। এছাড়াও সে যদি পালাতক থাকে কোন ব্যক্তি, এই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে, এই কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরে এই ব্যক্তি যদি খুন করে বসে, তাহলে এর শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড। এই ব্যক্তির শাস্তি হলো কি? মৃত্যুদণ্ড। তাহলে এবার কয়টা পেলাম? 4টে পেয়ে গেলাম। তাহলে মৃত্যুদণ্ডের শাস্তি কয়টা পেলাম? 4টে পেয়ে গেলাম। দেখছেন এখানে 302 আর 300, এই শাস্তি হলো মৃত্যুদণ্ড। আপনারা মনে হয় বোঝেন নাই। 303 বলছে, 303 দণ্ডবিধি আইনের সর্বস্ব শাস্তি। এই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, এই ব্যক্তি কারাদণ্ডে, আদালত যখন কারাদণ্ডে দণ্ডিত করছে যাবজ্জীবন, এ কারাগারেও থাকতে পারে, কারাগারের বাইরেও থাকতে পারে, অথবা সরকারের নিকট থেকে মুচলেকা দিয়ে জামিনের শর্ত নিয়ে জামিনের বাইরে আছে, যে নিয়ম নীতি মানি চলে, হট করে তিনি খুন করে ফেলালেন, সেই ব্যক্তির শাস্তি হলো 303 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ড ভোগ করার পরেও, ভোগ রানিং থাকার পরেও, সাজা মাথার উপর থাকার পরেও সে যদি আবার খুন করে ফেলায়, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। 303 ধারা। আসেন 304, খুন বলিয়া গণ্য নয় এমন অপরাধজনক নরহত্যা করার শাস্তি। খুন বলিয়া গণ্য নয় এমন অপরাধজনক নরহত্যার শাস্তি। তাহলে কোন দুটি ধারায় অপরাধ করলে পরে অপরাধজনক নরহত্যার শাস্তি দেবেন? 299, 301 এবং খুনের যে ব্যতিক্রম আছে, এই অপরাধ যখন সংগঠন হবে, সে লোকটা শিখি মারা গেছে কিন্তু এটা অপরাধজনক নরহত্যা হলে তার শাস্তি দেবেন 304 ধারায়। তার শাস্তি 304 ধারায়। ইচ্ছা ছিল না মারার পরিকল্পনা ছিল, কিন্তু ওইভাবে না, মরতে পারে নাও পারে, উদ্যোগ নিছিল, তারপরে আঘাত করছিল, তারপরে কি উদ্যোগ নিছিল, আঘাত করছিল, আরেকটা যেন কি বললাম, এই কাজগুলো করার পরে মানে তার পরিকল্পনা ছিল না বা থাকলেও সেরকম না, তার জ্ঞান অনুসারে যে কাজটা করছিল, মরতেও পারে নাও পারে, 3টে। সেই ব্যক্তি যদি মারা যায়, মৃত্যু ঘটে, তার পূর্ব পরিকল্পনা, খুনের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, এই ক্ষেত্রে 304 ধারায় তার শাস্তি অপরাধজনক নরহত্যার শাস্তি। খুনের শাস্তি 302, খুনের শাস্তি 302। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি যদি খুন করে, তার শাস্তি কত? 303। আর অপরাধজনক নরহত্যা হলে 304। এখন 304 এর কি বলছে? 304 এর ক বলছে, অবহেলার পরে মৃত্যু সংঘটিত হয়। যদি আপনার আমার অবহেলার কারণে মৃত্যু সংঘটন হয়, তাহলে শাস্তি 304 এর ক। এই অবহেলাটা কেমন? আপনার মা, আমার বউ, আপনার বাচ্চা, আমার বাচ্চা, ধরেন উদাহরণে যে দাদা দাদি আছে ঘরে, এরা একটা রোগে ভুগতেছে, এরা একটা রোগে জ্বর আছে, আমরা এদের চিকিৎসা করিনি, অবহেলা করি। আমরা কি করে অবহেলা, ভালো আছেন, জ্বর আছে, না পাখা আগে, কিন্তু ওর যে শরীরে অন্য রোগের থেকে এই জ্বর, গা গরম, ওদের তীব্র যন্ত্রণায় ভুগতেছে, আপনার আমারে বলছে, আমরা পরিবারের প্রধান, কিন্তু আপনি পরে সঠিক চিকিৎসা না দেওয়ার কারণে মারা গেছে, তাহলে আপনার আমার এই অবহেলার কারণে মৃত্যু হলে আপনি পাস পাবো না। 304 এর ক, অবহেলার ফলে মৃত্যু সংঘটিত হলে। এছাড়াও আপনি রাস্তাঘাট দিয়ে গাড়ি ঘোড়া বেপরোয়াভাবে চালান, তাচ্ছিল্যভাবে চলাফেরা, বেপরোয়াভাবে চলাফেরা করেন, গাড়ি ঘোড়া না, বেপরোয়াভাবে চলাফেরা করেন, তাচ্ছিল্যভাবে মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করেন, আপনার চলাফেরা বা হাঁটা কাটায় আপনার কার্যক্রমে একটা লোকের ধাক্কা ধুক্কা লাগিয়ে পড়ে যায়, মারা যেতে পারে। এক্ষেত্রে আপনার এই তাচ্ছিল্যতার কারণে যে মারা গেছে, এই আপনার অবহেলার কারণে যে মারা গেছে, আপনার শাস্তি 304 এর ক। তাহলে অবহেলার ফলে যদি মৃত্যু সংঘটিত হয়। এবং আসেন 304 এর খ। 304 এর খ বলতে কি, বেপরোয়াভাবে যান বা অশ্ব চালন দ্বারা যদি মৃত্যু ঘটায়, বেপরোয়াভাবে যান বা অশ্ব চালা যদি মৃত্যু ঘটে, তার শাস্তি 304 এর খ। এই ব্যাপারটা দ্বারা পড়ছিলাম, কত পূর্বে পড়ে আইছিলাম, বেপরোয়াভাবে যান বা অশ্ব চালা যদি কারো ক্ষতি করে, তাহলে তার শাস্তি দণ্ডবিধানী কত? 200, জয় বলেন, বেপরোয়াভাবে যান বা অশ্ব চালা ক্ষতি করলে তার শাস্তি কত? পূর্বে একটা দ্বারা পড়ে আইছিলাম, 179 পড়েন নাই? 279 বলবেন। আর দেখেন সূচি যতই মুখস্থ করেন, এই যে প্রশ্ন করতেছি, দেখছেন দিতে পারতেছেন না, এই কথাটা আপনার খুবই দামি। আপনি মনে করেন না আপনি অপমানিত হলেন,
আপনার ব্রেনে কাজ করে আমি এত মুখস্থ করলাম কি দৈন্য হয়ে পারলাম না, জিনিসটা কিন্তু এরকম। আর এই কথার কারণে আপনার লাভবান হবেন যে ব্রেনে আঘাত করলে তখন ব্রেনে মনে থাকে, যেখানে আপনি ঠেকে যাবেন সেটাই আপনার মনে পড়বে, যেখানে আপনি ব্যর্থ হবেন সেখানে সফলতা আপনি দেখতেন, হাল ছাড়ে দেবেন না। তাহলে আপনি কি বললাম, বেপরোয়াভাবে যান বা অশ্ব চালালে 279তে আপনি যদি ক্ষতি করে, আর বেপরোয়াভাবে যান বা অশ্ব চালালে যদি মৃত্যু ঘটায় তার শাস্তি 304 খ। আর যদি বেপরোয়াভাবে যান বা অশ্ব চালিয়ে কারোর মৃত্যু ঘটায় 338 খ, গুরুতর আঘাত করায়। যদি বেপরোয়াভাবে যান বা অশ্ব চালিয়ে এটা সামনে পাবো, ঠিক আছে। এইরকম ধারাগুলো কমাতে কমাতে অনেক কম ধারা আসবে। চিন্তা নেবেন না যে আমি রেজাল্ট কেমনে পারলাম, আমি যেমন পারছি আপনি আমার চেয়ে ভালো পারবেন, খালি এটা মনে রাখেন আমার চেয়ে আপনার বয়স কম, কিন্তু সাধনা করতে হয়। আপনার এই পড়াতে যা মনে করেন আমি 1 ঘন্টা পড়ি, আমু বই দিয়ে আমি আপনার এই পড়া নিয়ে মেলাবার চিন্তা করি, আর আমি যদি সরে যেতাম তাহলে আমি পারতাম না কয়দিন পরে। আপনি নিয়মিত পরীক্ষা, আপনি একটু বেশি পড়বেন, 6-7 ঘন্টা পড়বেন, পড়ে দেন না। আমি তো 9-10 ঘন্টা আল্লাহ দিলে পড়ার সুযোগ পাইছিলাম, পড়ছিলাম। সুযোগ বলতে কি, রেগুলার চাকরি করি, নিচে টুলি বসতাম আর আমাদের খাটে, পুলিশের খাটের পর খাতা বইতে পড়তাম। ইয়াসিন ভাই সাক্ষী, মিথ্যে কথা বলার সুযোগ নাই। এখানে জ্বলন্ত ব্যাটালিয়নের লোক 18 লোক আছে না। এছাড়া কুটালি ভাড়া যে আমার সাথে ছিলেন সে জানেন ফ্লোরে বার বসে পড়তাম, কিন্তু আগে পড়তাম না, সুযোগ ছিল। আপনি না জ্বললে আপনার প্রমোশন হবে না, আপনি জ্বলে গেছেন তো অন্ধকার আপনার কাছ থেকে সরে চলে যাবে। আমি 23 সালতে আইন করা শুরু করছি। আসেন এইবার 305, শিশু বা উম্মত ব্যক্তির আত্মহত্যার সহায়তা করা। শিশু বা উম্মত বা পাগল ব্যক্তির যদি আপনি আত্মহত্যার সহায়তা করেন তাহলে কিন্তু সেই ব্যক্তি মারা গেল, যে মারা যায় তার তার কোনো অপরাধ নাই, কিন্তু যে আপনি সহায়তা করছেন, এই শিশু বা উম্মত ব্যক্তির আত্মহত্যার সহায়তা করছেন, এইটা 18 বছর, শিশু বলতে কিন্তু 18 বছরের কম। এই দণ্ডবিধি আইন এখানে এখানে যে খুনির ক্ষেত্রে শিশু বলছে, আমরা কিন্তু দণ্ডবিধি আইনে সাধারণ ব্যতিক্রম পড়ছিলাম 9 বছরের শিশু, 9 বছরের কম শিশু, হ্যাঁ, বা 9 বছর থেকে শিশু। আর এইখানে কি বললাম, শিশু বা উম্মত ব্যক্তির আত্মহত্যার সহায়তা করা। এখানে বলছে 18 বছরের কম বয়স্ক শিশু যদি আপনি আত্মহত্যার সহায়তা করেন, রশি আগে দিলেন, বা সে রাগিয়ে গেছে, স্কুল কলেজে ফেল করছে, তারে 20 টাকা 20 কিনে দিলেন যে তোর তো মান থাকলো না, তোর বাবা মারবেন, তুই যে 20 খা মরি যা। এই যে আপনি 20 আগে দিলেন, তার গলায় রশি আগে দিলেন, তাকে টাকা দিলেন, তুই সাগরে যা ফাল দিকে, আপনি টাকা দিলেন যে রেলগাড়ি নিচে পড়ে গিয়ে, কারণ তো ভাড়া নাই, ও মানসিকভাবে ডিপ্রেশন ভোগ করতেছে, আপনি তাকে সহযোগিতা করলেন মৃত্যুর জন্য। আপনি এই শিশু বা উম্মতের আত্মহত্যার সহায়তা করার কারণে আপনার শাস্তি 305 দ্বারা। এরপর আসেন 306 দ্বারা আত্মহত্যার সহায়তা করা। এই আত্মহত্যার সহায়তা আর শিশু আর আত্মহত্যার সহায়তার ভিতরে পার্থক্যটা কি? পার্থক্য কিন্তু একই সহায়তা, কিন্তু এখানে আছে পূর্ণবয়স্ক লোক, সম্পূর্ণ স্বাধীন সার্বভৌমত্ব দেশের নাগরিক, 18 বছরের উপরে বয়স্ক লোক এবং ভালো সুস্থ মস্তিষ্কের লোক। এই লোকের যখন আপনি আত্মহত্যার সহায়তা করছেন তখন আপনার শাস্তি হলো 306। তাহলে কোনো ব্যক্তি যখন আত্মহত্যা করবে, আমার বয়স এখন, আমার বয়স, আমাদের বয়স সবারই ম্যাচুর 18-এর উপর, আমরা যদি আত্মহত্যা করতে যাই এবং এই কাজে যদি কেউ রশি আগে দেয়, এই কাজে যদি কেউ দাও বটি আগে দেয়, কেউ রিভলভার কোনো অস্ত্র আগে দিলে, তুই আমার কাছে অস্ত্র তুই মার, তোর মাথায় গুলি মার, নিজেটা নিজে মারি, এই যে আপনি আমি আগে দিলাম, এই আগে দেওয়ার কারণে 306 দ্বারা। এটা সুস্থ লোক, ভালো লোক, 18 বছরের বয়স্কের উপরের লোকের আত্মহত্যা বা তার আত্মহত্যার সহযোগিতা করলেন। আর 5-এ কি করলাম, 305-এ এটি শিশু উন্মাদ ব্যক্তি, উন্মাদ বা পাগল ব্যক্তির বয়স আর 35 হোক, সে কিন্তু পাগল, পাগলের বয়স 35 হোক। এই পরীক্ষায় আমাদের পেঁয়াজ দিয়ে আসে, এমসিকিউ গুলো পেঁয়াজ, যদি আপনি বললেন যে পাগলের বয়স 35, পয়া নামক একটা উন্মাদ ব্যক্তি, ঠিক আছে, 35 বছর বয়স, তাকে আত্মহত্যার সহায়তার জন্য খ নামক রিদল তাকে সহযোগিতা করলো, কার কি অপরাধ আইনের আলোকে ব্যাখ্যা করেন। এখন এই যে 18 বছরের উপরে, আমি তো বলছিলাম 18 বছরের নিচে, তাহলে তো এটা 305 না, ওর বয়স 36 হতে পারে, ও পাগল এবং উম্মাদ, ওর ওই 305-এ চলবে। আর যখনই 18 বছরের উপরে হবে, এটা সুস্থ লোক হবে, সেই ক্ষেত্রে ওর হলো 306। এইভাবে বুঝবেন, এইভাবে আমি বুঝাবো। আগের ক্লাসের থেকে আজকের ক্লাস আমার মনে হচ্ছে আমি কথা আস্তে আস্তে বলতেছি, আর আস্তে আস্তে কমে যাবে। এর অবদান জয়, নীলফামারী 3 ব্যাটালিয়ন শিরোমণি খুলনা, কালকে আমার নোট দিয়েছে, ধন্যবাদ। আমি কেউ নোট দিলে, আর এখানে যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো পড়বেন, উদাহরণ করতে গেলে ক্লাস রেকর্ডিং বাড়িয়ে দেবেন, আর উদাহরণগুলো দেখবেন আমরা যে কথাগুলো বলছি এরকম কথাগুলো সহজ এবং সাবলীল ভাষায়। এরপর আসেন
307 হচ্ছে খুনের উদ্যোগ। খুনের উদ্যোগ পড়াতে যাই একটু বেশি সময় নেব। খুনের উদ্যোগ আপনারা জানলে খুশি হবেন। আমি এখন থানায় কাজ করি, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি অনেক মামলার ডকেট দেখছি। এই মামলার ডকেটে ধরেন 10-12 জন লোক মারামারি করে, গ্রামীণ মারামারি। আপনারা 5 ভাই, আমরা 7 ভাই, তাহলে 5-এর অধিক লোক হয়ে গেলাম না? আপনারা 4 ভাই, আমরা 3 ভাই, তাহলে 5-এর অধিক হয়ে গেলাম না? এই যে মারামারি হয়, এই মারামারি সংগঠন হলে এখানে বেআইনি সমাবেশের দ্বারা থাকে। আরো শুনলে খুশি হবেন যে আপনি আমি একটা আঘাত করছি, আঘাতের দ্বারা থাকে, সাধারণ আঘাত, গুরুতর আঘাতের দ্বারা থাকে। এছাড়া এই 307 থাকে, আপনি আমার বাড়ি মারছেন, খুনির পরিকল্পনা বা উদ্যোগ নিচ্ছেন, ঠিক আছে? এইগুলো দেখেন, তখন আমি আইন জানি, তখন ওইগুলো দেখে হাসলাম যে এই জায়গাতে আমাদের যখন ডাক্তাররা আমাদের রোগের নির্ণয় করে, ডাক্তারের কাছে যাই, দেখুন অনেক প্রকার ওষুধ লেখে, আমরা বুঝিনি। আমার ব্যথার ওষুধ লাগছে, আবার আমার হলো ওই গ্যাসের ওষুধ লেখে, আবার আমার ডায়রিয়া বন্ধ হবে সে ওষুধ লেখা আছে। ওই ডাক্তার জানে, ওই প্রেসক্রিপশন দেখলেই দেখবেন যারা ফার্মেসিতে ওষুধ আছে, এক্সপার্ট ছেলে পেলে, ওরা বলতে পারে যে আপনি কি রোগের জন্য ওই ডাক্তারের কাছে গেছিলেন। ওরা দেখেই সব পরপর করে বলে এই রোগ আপনার আছে, এই রোগের ওষুধ ধরে লেখছে। তখন আপনার সাথে যখন ব্যাটে বলে মিলে যায়, তখন আপনি ডাক্তারের পর কতটা কনফিডেন্স যে ডাক্তারটা আসলেই ভালো। আর যখন এই ধারাগুলো আপনি দেখবেন আর বলবেন ওই ইরার সামনে দাঁড়া, ওই যে ভিকটিম, ও ভাই আপনারা তো মারামারি করছিলেন, তাই মারামারি তো মানে 5-7 জন লোকের বেশি ছিলেন। বলবেন হ হ ভাই, 5-7 জনের বেশি ছিলাম। আপনি জানলেন কেন? আপনি তো ছিলেন না। গিলো রিজাউল দারাগা, ইয়াসিন ভাই আপনি জানলেন কেন? ও ভাই আঘাত করছিলেন, এই গুরুতর আঘাত না কাটি বেটে গেছিল? কয় না, বাড়ি দিলাম, কাটে নাই, ফুলে গেল হাসপাতালে। কিন্তু ও তো জানতেছে না যে আপনি দেখে দেখে বলতেছেন ওখানে দাঁড়া আছে আঘাতে। তা বলবে হ 2 দিন এটা প্রায় মরার মতো হয়ে গেছে, পরে স্বীকার করবে না। তারপরে আপনারে বলবে, আপনি বলেন যে আপনি তো মারা যেতে পারে, যে খুনের উদ্যোগ নিচ্ছেন আপনারা, বলেন না আমরা মারি ফেলবো, এমনি এটা হাতাহাতি হয়েছিল। কিন্তু আসলে ওইখানে আপনি দেখে দেখে বলতেছেন, আর ও আয়নার মতো বলতেছে যে এই ইয়াসিন তো আমাদের ঘটনাস্থলে ছিল না, তাই এত হু হু বলে কেমন, আমরা কি ঘটনা ঘটাইছিলাম। এবং আপনি যদি কাউকে আটকা রাখি বলেন 3 দিন 2 দিন, ওই অবরোধের দ্বারাও থাকে, তখন আপনি বলে ভাই আপনারা একটা লোকের আটকা রাখছিলেন 2-3 দিন, তো তাও আপনি জানেন। এই যে এই যে সমস্ত তথ্য যে উদ্ঘাটন করা যায় তদন্তে ভাই, আপনি বললেও তখন মুখ মলিন করে ফেলায় যে ঘটনার সময় ইয়াসিন ছিল না, পুলিশ ছিল না, তো জানলো কেমন ঘটনা এইভাবে এইভাবে হয়েছে। দ্বারা দেখলে বলা যায়, যাক বলার সুযোগ হলে বললাম। তাহলে 307 হচ্ছে খুনের উদ্যোগ। খুনের উদ্যোগ হচ্ছে লোকে, খুনের উদ্যোগ যদি আপনি আমাকে মারার জন্য উদ্যোগ নেন বা বাড়ি মারছেন, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, কিন্তু এটা আপনি মারাও যেতে পারতেন। আমি বললাম আপনার ফাঁসানোর জন্য মামলা হতে হবেই, যে ইয়াসিন আমার মারি ফেলানোর জন্য বাড়ি মারছে, আমি মরে যেতাম। তাহলে এই যে 307 চলে গুরুতর আঘাতের সাথে 307, এরকম যেন আইন জানিয়ে ফেলাবেন, খুব মজার জিনিস, ভালো লাগে। তাহলে এই বয়সকালে আমি আপনাদের নিয়ে বসতাম না, আমার খুব ভালো লাগে জানি, ঠিক আছে? আগেও ভালো লাগছে, যখন পড়া শিখে গেলাম, রাঙ্গামাটি পড়লাম, কুটালিপাড়া পড়লাম, 23-24 বছর দেখলে আসলে মজার জিনিস। তাহলে খুনের উদ্যোগ যখন নেছেন, এর উদাহরণগুলো পড়ে নিন, ক্লাস রেকর্ডিং বড় আছে। তারপরে 309, 308 পর্ব হচ্ছে লেগে অপরাধজনক নরহত্যা অনুষ্ঠানের উদ্যোগ করা। অপরাধজনক নরহত্যা আপনারা একটু আগে ধারা পড়ছেন 299, 300 এবং 300 দ্বারাও অপরাধজনক নরহত্যা কিভাবে হয়। কিন্তু এর যদি উদ্যোগ নিয়ে থাকেন, তাহলে 308 দ্বারা তা আপনার শাস্তি হবে। অপরাধজনক নরহত্যা অনুষ্ঠানের উদ্যোগ করা, তাহলে খুনের উদ্যোগ হলে 7, আর অপরাধজনক নরহত্যা অনুষ্ঠানের উদ্যোগ করা 308। এই বুঝে বুঝে পড়বেন, সহজ মুখস্থ হবে এবং মনে থাকবে। আর 309 হচ্ছে দামি, এটা দ্বারা একান্তে মাঝে মাঝে প্রশ্ন হয়। 309 বলতে আত্মহত্যা করিবার উদ্যোগ, বা আপনি যদি আত্মহত্যা করেই ফেলেন, যে বলছেন অপরাধ সংগঠিত হয় কিন্তু তার শাস্তি হয় না। আর যদি অপরাধ সংগঠিত করতে যায় তিনি ফেরত আসেন, অপরাধ অনুষ্ঠিত না হয়, সেক্ষেত্রে তার শাস্তি হয়। কিরকম দ্বারা? 309। আমি আত্মহত্যা করতে গেছি, আত্মহত্যা যদি করে ফেলাই তাহলে আমার কোনো অপরাধ হবে না। আর যদি আমি আত্মহত্যা করার থেকে ফেরত চলে আসি, আমি যদি বাঁচতে পারি, তাহলে আমার শাস্তি 309 দ্বারা। কারণ কি? কারণ আপনি দেশের নাগরিক, আপনার কি এমন সমস্যা, আপনার কি এমন মানসিক ব্যথা, আপনাকে বলছেন আপনি আইনি আশ্রয় লাভ করতে পারেন, আপনি আত্মহত্যা কেন করতে গেছেন, আপনি রাষ্ট্রকে কেন অবজ্ঞা করলেন, আপনার কাছে অনেক জবাব দিতে আছে, সরকারের, রাষ্ট্র আছে না? তাহলে আমি যে লোনের কারণে আত্মহত্যা করতে গেছি, এই লোনের কারণে সরকার আমার ডিফেন্স দিতে পারতো না? আমি সরকারকে বলতে পারতাম না যে আমার টাকা নাই, আমি যে 20 লাখ টাকা দিই না, আমার মারি ফেললেও দিতে পারো না, আদালত কি আমার ফাঁসি দিত? কখনোই দিত না।
তাহলে আপনি কেন আত্মহত্যা করতে গেলেন? এরপর আমার বউ নিয়ে সমস্যা, আমি আর বাঁচবো না স্যার, আমি মরি জাতি ইসলাম। কেন? আইন আদালত আছে না? আপনি বসে আলোচনা করতেন, বউরে বাদ দিতেন, আপনার শান্তি ফেরত আসতো, কেন আপনি আত্মহত্যা করতে গেলেন? কথাটা ঠিক আছে? এরপর আপনার ভাই ভাই বিরাতে মারামারি, জাগা জমিনি, অথবা রোগে আক্রান্ত, আপনি বিষ খেয়ে ফেলালেন। আমি বিষ খেলাম যে আমি আর এর দেহ রাখবো না, আমার ক্যান্সার, মরেই যাবানে। এই যে আমি বিষ খাতে গেলাম, আমি ফেরত আসলাম, এই ফেরত আসলে আমার শাস্তি 309 দ্বারা। আর আমি যদি মারা যাই তাহলে তো কুল্লি নাফসি যায়কাতুল মউত। আসসালামু আলাইকুম।